সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নান সহ ৩ জনের ফাঁসির আদেশ হাইকোর্টে বহাল, ২ জনের যাবজ্জীবন। বিএনপি জামায়াতের নাশকতার সাহসিকতার সঙ্গে মোকাবেলা করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বললেন প্রধানমন্ত্রী। এ বাহিনীকে আরও আধুনিক করে গড়ে তোলার ঘোষণা। ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা, ৬ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে নির্বাচন ২২ মার্চ, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। ৪ বছরে উদ্ঘাটিত হয়নি সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা রহস্য, তদন্ত প্রতিবেদন জমার তারিখ পরিবর্তন আর সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদে সীমাবদ্ধ কার্যক্রম। এবং ইতিহাস করা হলো না টাইগার যুবাদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটের হার। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তকে ভুল হিসেবেই দেখছেন সাবেকরা। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিজ। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলার মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ ৩ জনের ফাঁসির আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। অপর ২ আসামির যাবজ্জীবন সাজাও বহাল রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামি পক্ষের খালাসের আবেদন খারিজ করে দিয়ে এ রায় দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, এখন রায় কার্যকরে আর কোনো বাধা নেই। ২০০৪ সালে সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারতের সময় তৎকালীন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। এ ঘটনায় ২ পুলিশ কর্মকর্তা সহ ৩ জন ঘটনাস্থলে নিহত হন। আহত হন ব্রিটিশ হাই কমিশনার সহ অর্ধ শতাধিক। আলোচিত এই মামলার তদন্ত শেষে ২০০৭ সালে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ ৫ জনের আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরের বছর হুজি নেতা হান্নান সহ ৩ জনকে ফাঁসি ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন সিলেটের একটি আদালত। বৃহস্পতিবার এই রায়ের বিরুদ্ধে আসামি ও রাষ্ট্রপক্ষের করা আপিল চূড়ান্ত নিষ্পত্তি করে বিচারিক আদালতের দেয়া রায় বহাল রাখলেন হাইকোর্ট। আসামি ছিল ৫ জন, মুফতি আব্দুল হান্নান, শরীফ সাইদুল ইসলাম ওরফে বিপুল আর দেলোয়ার হোসেন ওরফে রিপন। এই ৩ জনের ফাঁসির আদেশ ছিল নিম্ন আদালতে, উচ্চ আদালতে সেই আদেশ বহাল রেখেছে। অন্য ২ জন আসামি অর্থাৎ মুফতি আব্দুল হান্নানের ভাই নাম হচ্ছে মুফতি মহিউদ্দিন ওরফে আবু জান্দাল এবং আরেকজন মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে অবি, এই ২ জনের যাবজ্জীবন জেল হয়েছিল, সেই আদেশও বহাল রয়েছে। তিনি জানান, এই রায়ের ফলে তাদের দণ্ড কার্যকরে আইনগত কোনো বাধা নেই। যেহেতু আদেশ দিয়েছে, এখন যে নিম্ন আদালত যে আদেশ দিচ্ছিল সেই আদেশ মোতাবেক ব্যবস্থা নেওয়া। এদিকে রায়ের সময় আদালতে আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকলেও মুফতি হান্নান ও তার ভাইসহ অভিযুক্ত ৪ আসামির আইনজীবী জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন তারা। আসামিরা বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিচারপতিদের জন্য একটি আচরণবিধি থাকা দরকার বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি বলেন, অবসরের পর সরকারি সুযোগ ত্যাগ করে বিচারপতিদের আইন পেশায় আসা উচিত। মাননীয় প্রধান বিচারপতিকে অনুরোধ করব যে আজকে বোধহয় বিচারপতিদের একটা কোড অফ কন্ডাক্টের খুব প্রয়োজন হয়ে গেছে। তারা তাদের বিবেক দ্বারা চালিত হবেন এবং তারা যেহেতু বিজ্ঞ বিচারপতি, সেই জন্য তাদেরকে এটা বলে দেওয়ার কোনো প্রয়োজন নাই যে কি কি আচরণ তারা করবেন। সেই জন্যই কিন্তু এতদিন কোনো রুলস ছিল না। আজকের বাস্তবতায় যেটা উপলব্ধি করা যাচ্ছে সেটা হচ্ছে সেই প্রেক্ষিত আর নাই। দুঃখের হলেও এটা সত্য। সেই কারণে আমার মনে হয় যে একটা রুলস করে দেওয়া উচিত। অবসরের ১ বছরের মধ্যে সব সরকারি সুবিধা নিয়ে কোনো বিচারপতির আইনজীবী হিসেবে কাজ করাকে চরম অনৈতিক ও বেআইনি বলে মন্তব্য করেছেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল MK রহমান। প্রয়োজনে প্রধান বিচারপতি বিচারকদের আচরণবিধি সংশোধন করতে পারেন বলেও জানান তিনি। হাইকোর্টের একজন স্থায়ী বিচারক যদি উনি অবসরে যান, উনি সুপ্রিম কোর্টের তালিকাভুক্তি যদি ওনার থাকে, আগে থেকেই উনি প্র্যাকটিস করতে পারবেন। এই প্র্যাকটিস করার অর্থ একটা সময়সীমা পার হতে হবে, বিকজ উনি 1 বছর পর্যন্ত সরকারি গাড়িটি ব্যবহার করতে পারবেন। সুপ্রিম কোর্টে যে জাজ হিসাবে যদি বাড়িতে থাকেন, সে বাড়িতেও 1 বছর থাকতে পারবেন। উনি একটা স্টাফও পাবেন, ওনার সঙ্গে সিকিউরিটি গার্ডম্যান থাকলেও সেটাও
উনি পাবেন। এই সুযোগ সুবিধা নিয়ে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে উনি তো প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না, এবং সেটা চরম অনৈতিক এবং বেআইনি। আমি যত জানি আচরণবিধি অথবা কোড অফ কন্ডাক্ট সুপ্রিম কোর্টের বিচারকদের জন্য অনেক আগেই এটা প্রণীত হয়েছে। প্রধান বিচারপতি তো অনেক কিছু করতে পারেন, ওনার ইতিহাস তো আছেই। কোড অফ কন্ডাক্টের প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে, এটা পরিমার্জন করা যেতে পারে, পরিবর্তন করা যেতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রশংসা করে বলেছেন, বিএনপি জামায়াতের নাশকতার সময় রেলের পাশাপাশি রাস্তায় টহল দিয়ে এই বাহিনী দেশের মানুষের জানমাল রক্ষা করেছে। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 36তম জাতীয় সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, স্বাধীনতা আন্দোলন সহ দেশের যে কোনো বিপর্যয়ে এই বাহিনী তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। আগামীতে এই বাহিনীকে আরও আধুনিক করে গড়ে তোলার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রান্তিক মানুষের নিরাপত্তা ও প্রতিরক্ষায় কাজ করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। মুক্তিযুদ্ধের সময় গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করা এই বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখায় অর্জন করেছে সম্মানসূচক জাতীয় পতাকা। গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে বাহিনীর 36তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িয়ে আছে এই বাহিনীর নাম। তিনি বলেন, জাতির যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়িয়েছে তারা। 2014-15 সালে যখন বিএনপি জামাত সারা বাংলাদেশে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করছিল, বাস, ট্রাক, গাড়ি, রেল সহ এমনকি প্রাইভেট কার, সিএনজি, রিক্সা, অটোরিক্সা, কোনো কিছুই তাদের সে আক্রমণ থেকে রক্ষা পাচ্ছিল না। সেই সময় অপারেশন রেল রক্ষা ছাড়াও মহাসড়কে নাশকতা ঠেকাতে আনসার বাহিনীর ভূমিকা প্রশংসিত, কারণ তারা তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এ সময় অর্থনৈতিক এবং সামাজিক সূচকে বাংলাদেশের অগ্রগতির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আর এই বাহিনীকে আহ্বান জানান দেশের উন্নয়নে অংশীদার হতে। এ দায়িত্ব পালনে আপনারা সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও সাহসের সাথে কাজ করে যাবেন। সকলের সহযোগিতায় ইনশাআল্লাহ 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে উন্নীত হবে। 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। আইন শৃঙ্খলা রক্ষায় সাহসিকতাপূর্ণ অবদান এবং জনসাধারণের সেবায় বিশেষ অবদান রাখায় এবছর ৭৯ আনসার সদস্যকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, শফিপুর, গাজীপুর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিকেলে বেগম জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও দক্ষিণ এশীয় বিষয়ক প্রতিনিধি দলের চেয়ারপারসন জিন ল্যাম্পার্ডের নেতৃত্বে 9 সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করেন বেগম জিয়ার সঙ্গে। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা সহ সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান ছাড়াও বৈঠকে দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ এ তারিখ ঘোষণা করেন। এবারে সারা দেশের ইউপি নির্বাচন 6টি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে 22 মার্চ ভোট গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। পৌর নির্বাচন শেষ হতে না হতেই শুরু হলো ইউনিয়ন পরিষদ নির্বাচনের ডামাডোল। বৃহস্পতিবার দুপুরে 6 দফায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনের সময় জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। ইউনিয়ন পরিষদে প্রায় 4500-এর উপরে নির্বাচন হবে। এগুলো প্রায় সবগুলোই বিভিন্ন সময় আমাদের করতে হবে, একদিনে করা সম্ভব না, কয়েকটা ধাপে আমরা করছি। আমরা কঠোর হুঁশিয়ারি দিয়ে দিতে চাই, যদি কেউ আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় অথবা ইচ্ছা করে দায়িত্ব পালনে অবহেলা করে, তাহলে আমরা সাথে সাথে ব্যবস্থা নেব। প্রথম ধাপে 752টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে 22 মার্চ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 22 ফেব্রুয়ারি, যাচাই বাছাই 23 ও 24 ফেব্রুয়ারি, আর প্রত্যাহারের শেষ দিন 2 মার্চ। এছাড়া দ্বিতীয় ধাপে 710টি ইউনিয়ন পরিষদের নির্বাচন 31 মার্চ, তৃতীয় ধাপে 711টির 23 এপ্রিল, চতুর্থ ধাপে 728টির 7 মে,
পঞ্চম ধাপে 714টি ইউপির নির্বাচন হবে 28 মে, আর সবশেষ ষষ্ঠ ধাপে 660টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে 4 জুন। এবারই প্রথম দলীয় প্রতীকে হতে যাচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থার প্রারম্ভিক স্তরের এই নির্বাচন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। শুক্রবার ঢাকায় বসবে বাংলাদেশ ভারত যৌথ কমিশনের বৈঠক। তুলে ধরা হবে এ মৌসুমে গঙ্গায় সবচেয়ে কম পানি প্রবাহের বিষয়টি, জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের 4 বছরেও রহস্য উদ্ঘাটিত হয়নি। দফায় দফায় আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পরিবর্তন আর সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ছাড়া কোনো অগ্রগতি হয়নি আলোচিত এই মামলা। প্রিয়জন হারিয়ে বিচারের আশায় বুক বেঁধে থাকা স্বজনদের অপেক্ষা ছাড়া এখন যেন আর কিছুই করার নেই। বিস্তারিত তারিন মেহেদির রিপোর্টে। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজেদের ফ্ল্যাটে সাংবাদিক দম্পতি সাগর রুনি খুন হওয়ার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী 48 ঘন্টার মধ্যে ঘাতকদের খুঁজে বের করার আশ্বাস দেন। 48 ঘন্টার মধ্যে যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা যায়। কিন্তু সেই ঘোষণা বাস্তব হয়ে ওঠেনি আজ পর্যন্ত। ঘাতকদের খুঁজে বের করা নিয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে বারবার আশ্বাস আর সান্ত্বনা নিয়ে এখনো আশায় বুক বেঁধে আছেন দুজনের পরিবারের সদস্যরা। আমাদের কাছে যেটা মনে হয়েছে, মামলাটা ধামাচাপা দেওয়া হয়েছে। মামলা তদন্তকারী কর্মকর্তা যে পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আমি জানতে পেরেছি অনেকদিন পর, তাও সেটা অন্য গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। এখন পর্যন্ত আমি অন্ধকারে, আমার ইভেন আমার সন্তানের কবরটা পর্যন্ত আমি জিয়ারত করতে যাইনি। আমি কথা দিয়েছিলাম, খুনিকে না দেখে আমি তোর কবরে যাব না, তোর কবর ওই দিনে জিয়ারত করবো যেদিন তোর খুনের বিচার পাবো, সেদিনে যাব। আদালতের এক সূত্র অনুযায়ী আলোচিত এই হত্যাকাণ্ডের জন্য শতাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা। আর মামলার তদন্ত কর্মকর্তা এখন পর্যন্ত 4 বার পরিবর্তন হয়েছেন। হত্যা মামলায় গ্রেফতার হওয়া 8 জনের মধ্যে 5 জনই এখন জামিনে আছেন। সাগর রুনি হত্যার বিচারের দাবিতে দেশের সাংবাদিক সংগঠনগুলো প্রথম দিকে সক্রিয়ভাবে রাজপথে আন্দোলন সংগ্রামে থাকলেও এখন তা অনেকটাই ঝিমিয়ে গেছে। আর এ ব্যাপারে জানতে চাইলে এই সাংবাদিক নেতা জানালেন, অপরাধী শনাক্ত না হওয়ায় অন্যদের মতো হতাশ তারাও। হয়তো পথের আন্দোলনটা একটু কমেছে, কারণ বিভিন্ন সময়ে আন্দোলনের কতগুলি পর্যায়ে আমরা অতিক্রম করি। আন্দোলন, মাঠে আন্দোলন হয়, কর্মসূচি থাকে, মানববন্ধন থাকে, মিছিল থাকে, কর্মবিরতি থাকে। আমরা সবগুলি সাগর রুনির ব্যাপারে করেছি। সাগর রুনি হত্যাকাণ্ডের যদি বিচার না হয়, রহস্য যদি উন্মোচিত না হয়, তাহলে দেশে এবং দেশের বাইরে এমন একটা ভাবমূর্তি তৈরি হয় যে বাংলাদেশের সাংবাদিক খুন করে ফেললে পরে কারো বিচার হয় না। শুরুতে মামলার তদন্তভার পুলিশের হাতে থাকলেও পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে আলোচিত এই মামলার তদন্তভার দেয়া হয় র্যাবের হাতে। যদিও ঘটনার 4 বছর পার হলো, মামলার তদন্তে কতটুকু অগ্রগতি হয়েছে সে বিষয়ে জানতে চাইলে র্যাবের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার পরেও র্যাবের পক্ষ থেকে কোনো কিছু জানাতে রাজি হননি তারা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। 1 মাসের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহেরুন রুনির তদন্ত রিপোর্ট প্রকাশ না করা হলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যার বিচার দাবিতে আয়োজিত সমাবেশে এ হুঁশিয়ারি দেন তারা। এ সময় সাংবাদিক নেতারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর তদন্তের নামে 4 বছর অতিবাহিত হওয়ার পর হত্যাকাণ্ডটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক সদিচ্ছার অভাবে এখনও এই হত্যাকাণ্ডের কোনো সুরাহা করা হচ্ছে না বলে অভিযোগ করেন বক্তারা। শুক্রবার ঢাকায় বসছে বাংলাদেশ ভারত যৌথ কমিশনের বৈঠক। পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি শুকনো মৌসুমে গঙ্গা থেকে বাংলাদেশের সবচেয়ে কম পানি প্রবাহের কথা তুলে ধরা হবে এই বৈঠকে। বিশেষজ্ঞদের মতে, এভাবে পানির প্রবাহ কমতে থাকলে হুমকির মুখে পড়বে এদেশের রবি শস্য উৎপাদন এবং জীববৈচিত্র্য। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভারতের সঙ্গে 54টি অভিন্ন নদী ইস্যুতে স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ। এহসান জুয়েলের রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, যা দেশের মোট আয়তনের 37% এলাকা,
গঙ্গা নদীর পানির উপর নির্ভরশীল। ভারতের হুগলি ভাগীরথী নদীতে 40,000 কিউসেক পানি সরিয়ে নেওয়ার জন্য 1975 সালে নির্মিত ফারাক্কা বাঁধ চালু হলে তখন থেকেই এই অঞ্চলের কৃষি, মৎস্য সহ সামগ্রিক জীবনযাত্রায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। 1996 সালে সম্পাদিত গঙ্গা চুক্তিতে বলা হয়, কোনো অবস্থায় যে কোনো 10 দিন ফারাক্কায় পানির প্রবাহ 50,000 কিউসেকের নিচে নেমে গেলে দুই দেশ অবিলম্বে আলোচনায় মিলিত হবে। যৌথ নদী কমিশনের তথ্য বলছে 2014 সালের জানুয়ারি মাসের প্রথম 10 দিন যেখানে বাংলাদেশ প্রায় 70,000 কিউসেক পানি পেয়েছে, চলতি বছরের এই সময়টায় পেয়েছে 35,000 কিউসেক। এই অবস্থাকে বাংলাদেশের সার্বিক পরিবেশের জন্য ক্ষতিকর বলছেন বিশেষজ্ঞরা। এটা একটা বড় ধরনের পরিবেশগত সংকট এবং দেশের মরুকরণের প্রবণতা বেড়ে যাওয়ার আশঙ্কাটা বাড়বে। পানির ফ্লোটা কমে গেলে এই চাষাবাদ আমাদের ব্যাহত হবে। পানি সম্পদ মন্ত্রণালয় বলছে যৌথ কমিটির বৈঠকে বিষয়টি তোলার পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়কেও চিঠি দিয়ে জানিয়েছে তারা। কম পেয়েছি এই বিষয়গুলো আমরা অলরেডি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে অবহিত করেছি। আমাদের পররাষ্ট্র সচিব কিছুদিন আগে যখন ভারতে গেলেন তার দ্বিপাক্ষিক মিটিং করার জন্য, তার সাথে কথা বলে তাকেও আমাদের এই কনসার্ন জানানো হয়েছে। তিনি যেন ভারতের কাউন্টার পার্টির সাথে সেটা আলোচনা করেন এবং তিনি সেটা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে অভিন্ন সব নদী নিয়েই আলোচনা এগুচ্ছে ভারতের সাথে। বাংলাদেশ থেকে তো প্রস্তাবনাটা অনেক আগে থেকেই ছিল। ভারতের থিঙ্ক ট্যাঙ্কও যারা এটার বিশেষজ্ঞ তাদের কাছ থেকে আমরা মতামত পেয়েছি যে এটা জয়েন্ট রিভার ম্যানেজমেন্টে যাওয়া উচিত, কভারিং অল দ্য রিভার্স। ঢাকায় শুক্রবার যৌথ কমিশনের এই ৬২তম সভায় গঙ্গায় পানি পাওয়ার বিষয়টি জোর দিয়ে উত্থাপন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। প্রবেশের সময় আরো থাকছে। এসএ গেমসে নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ ভারত। গত এক মাসে কক্সবাজার টেকনাফ সড়কে কয়েক হাজার ঝাউ গাছ কেটে ফেলেছে একটি চক্র। এলাকাবাসী ও পরিবেশ সংশ্লিষ্টদের অভিযোগ, জায়গা দখল করতেই কেটে ফেলা হচ্ছে গাছ। এ কাজে খোদ বন বিভাগের লোকজন জড়িত বলেও অভিযোগ তাদের। তবে বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। মোহাম্মদ ফরাজের ছবি ও সুজউদ্দিন রুবেলের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। এখানে ছিল সারি সারি বৃক্ষরাজি, কিন্তু এখন তার অস্তিত্ব জানান দিচ্ছে শুধুই কাটা গাছের চিহ্ন। কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের জাহাজপুরা থেকে শিলখালি পর্যন্ত দীর্ঘ ২.৫ কিলোমিটার এলাকার ৫০,০০০-এর বেশি গাছ কেটে নেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে উপকূলকে রক্ষা করতে ২০০৬-৭ অর্থ বছরে কক্সবাজারের টেকনাফ উপকূলের জাহাজপুরা থেকে শামলাপুর পর্যন্ত প্রায় ৮০ হেক্টর জায়গা জুড়ে লাগানো হয় ৫ লাখের মতো ঝাউ গাছ। গেল কয়েক বছরে মাথা তুলে দাঁড়িয়েছিল দৃষ্টিনন্দন এ বৃক্ষরাজি। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের লোকজনের যোগ সাজসে একটি সংঘবদ্ধ চক্র গাছ কাটছে। দিনের মধ্যে এবং নিয়ে যায়, ঠিক আছে, আমরা কেউ বাধা দিলে আমাদেরকে মেরে ফেলার হুমকি দিই। যারা গাছ কাটে নিয়ে যায় এর থেকে টাকা খায়, আমার জন্য মামলা করে দিছে ফরেস্ট মুন্সি। উনারে আমরা ইনফরমেশন দিয়ে গাছ দেখাই দিছি, দেখাই দিয়ে ৫০০ টাকা ২০০ টাকা খাই চলে যাই। এখানে এই বাগানে ৫০,০০০ গাছ থাকে, এখন ৪০,০০০-এর মধ্যে কাটা হয়েছে। বন বিভাগের সহযোগিতায় প্রভাবশালীরা সৈকতের জায়গা দখলের জন্যই ঝাউবিথি নিধনযজ্ঞ চালাচ্ছে বলে দাবি বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের এ নেতার। চিহ্নিত ভূমিদস্যুরা এই ঝাউ গাছগুলো প্রতিনিয়ত কেটে ফেলতেছে। এখানকার বন বিভাগের কর্মকর্তারা দেখেও না দেখার ভান করে ইনডাইরেক্টলি তাদেরকে সহায়তা করছে। এ ব্যাপারে গত কয়েকদিন ধরে উপকূলীয় বন বিভাগ সহকারী বন সংরক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে নারাজ। তবে অব্যাহত গাছ কাটার কথা স্বীকার করলেন শিলখালী বিটের দায়িত্বরত বন প্রহরী। গাছ কাশিদার ওরা হলো ডাকাত, চোর, ইয়াবা খায়, ইয়াবা খাইয়া ওরা ওখানে থাকে আর ওই ইয়াবা খাইয়াগুলি গাছটি কাটে। পুলিশ নিয়ে আমরা ডিউটি করছি, অভিযান চলাইছি এলাকায়। এর আগে ২০১১ সালে টেকনাফের খড়ের মুখ এলাকায় ৩০,০০০ গাছ কাটার ঘটনায় ৮৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছিল, তবে কারো বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়নি। সময় সংবাদ, কক্সবাজার। এবার প্রবাসের খবর। মিশন ২০২১ বাস্তবায়ন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে যাওয়ার লক্ষ্যে দেশ ও প্রবাসের সবাইকে স্ব জায়গা থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আবুধাবি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সেখানকার কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সভায় তিনি আরো বলেন, প্রবাসীদের ছাড়া আগামীতে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
এ কারণে প্রবাসীদের নানা সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। আবুধাবি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতিখার হোসেন বাবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাছির তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, ইউ আল হারমাইন পারফিউমের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির, শেখ জায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবিবুল্লাহ খন্দকার সহ আরও অনেকে। সাংবাদিক দম্পতি সাগর রনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার চেয়ে মানববন্ধন করেছে ফ্রান্সের প্যারিস বাংলা প্রেস ক্লাবের নেতারা। বৃহস্পতিবার প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়। 48 মাস পেরিয়ে গেলেও সাংবাদিক দম্পতির বিচার না হওয়ায় হতাশা প্রকাশ করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি আবু তাহির, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান বাবু, সাংবাদিক শামসুল ইসলাম, নয়ন মামুন, ফেরদৌস করিম, জহিরুল ইসলাম রানা, সঞ্জিদা খানম কাকন সহ আরও অনেকে। বক্তারা নিহত সাংবাদিক দম্পতির একমাত্র ছেলে মেঘের দায়িত্ব সরকার নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ DCCI এর নবনির্বাচিত বোর্ডের সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনের নতুন কমিটির সদস্যরা রাষ্ট্রপতির সাথে দেখা করতে যান। ব্যবসায়ী নেতাদের সাথে সংক্ষিপ্ত সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। এ সময় বোর্ডের নতুন সদস্যরাও DCCI এর বিভিন্ন কর্মকাণ্ড রাষ্ট্রপতিকে অবহিত করেন। দেশের বিভিন্ন অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে রাষ্ট্রপতির সহায়তা চেয়েছেন ঢাকা চেম্বার অব কমার্সের নেতারা। যশোরে সরকারি বেসরকারি ব্যাংকগুলো কয়েন নিচ্ছে না বলে অভিযোগ করেছেন বেকারি ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দুপুরে শহরের সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সামনে কয়েন ফেলে প্রতিবাদ জানিয়েছেন তারা। বেকারি মালিক সমিতি জানায়, ইতিমধ্যে তাদের কাছে 1 টাকা, 2 টাকা ও 5 টাকার বিপুল পরিমাণ কয়েন জমা পড়েছে। বিপুল পরিমাণে কয়েনের কোনো গতি করা না গেলে তাদের সব বেকারি বন্ধ হয়ে যাবে বলেও জানান তারা। আমাদের কাছে একটা প্রতিশ্রুতি আসলো যে কয়েন নেওয়া হবে, সেই নেওয়ার প্রতিশ্রুতিতে আমরা বিভিন্ন ব্যাংকে রেজগি নিয়ে যাচ্ছি, অথচ আমাকে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কোনো ব্যাংক ম্যানেজার রেজগি নিচ্ছে না। গতকালকে এক জায়গায় নিয়ে গেছি, তারা ব্যাংকের বাইরে চাইলেই ফেলাইতেছে। আমাদের পার্টিদের যে পুঁজি আছে তার ম্যাক্সিমাম পুঁজি এই কয়েলের ভিতরে আপনার ব্লক হয়ে আছে, ঠিক আছে, যার কারণে আমাদের এই প্রতিবাদ করা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। রাষ্ট্র চলবে বাংলায়, না চলা অন্যায় স্লোগানকে ধারণ করে এবং সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার শতভাগ নিশ্চিত করার প্রত্যয়ে রাজধানীতে চলছে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত 14 দিন ব্যাপী অনুষ্ঠানমালা। মহান মাতৃভাষা দিবসকে সামনে রেখে এই আয়োজনে অংশ নিচ্ছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের সাধারণ মানুষ। 21-এর চেতনাকে বুকে ধারণ করে নানা আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে চলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানমালার বৃহস্পতিবার ছিল 4র্থ দিন। তাই বিকেল থেকেই শিল্পী ও দর্শকদের পদচারণায় মুখর হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। গত 3 দিনের মতো এদিনেও বিকেল থেকে ছিল বিভিন্ন সংগঠন ও শিল্পীর একক ও দলীয় পরিবেশনায় নাচ, গান, আবৃত্তি সহ পথনাটক। শুরুতেই দলীয় সঙ্গীত পরিবেশন করে বেনুকা ললিতকলা একাডেমির শিল্পীরা। মহান ভাষা শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানাতে এই আয়োজন বলে জানান সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি। ভাষা আন্দোলনের যে মূল আদর্শ সেটিকে তরুণ প্রজন্মের দিকে ছড়ে দেওয়া এবং বাঙালি সংস্কৃতির লালন করা, আমাদের যে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য আছে তার বিভিন্ন ধারাকে আমরা এই মঞ্চে তুলে আনি। পরে একে একে নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন বিভিন্ন সংগঠনের শিল্পীরা। মহান ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। মহান ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে 1984 সাল থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজন করেছে এই অনুষ্ঠানের। এখানে অংশ নেওয়া শিল্পী সহ দর্শনার্থীদের অভিব্যক্তি বলে দেয় বাঙালি কখনো ভুলবে না এই মহান ভাষা শহীদদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা।
নিরাপত্তাজনিত কারণে শুক্রবার কনসার্টে অংশ নিতে ঢাকায় আসছেন না বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কথা জানান অন্তঃসবিজের স্বত্বাধিকারী স্বপন চৌধুরী। স্থগিত হওয়া এই কনসার্টের টিকিটের টাকা ফেরত নিতে চাইলে টিকিট সংশ্লিষ্ট বুথে যোগাযোগের জন্য বলা হয়েছে। আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন। ইতিমধ্যে মহানগর পুলিশের একটি পত্র পাই আমরা, আয়োজনকারী সংস্থা অন্তঃসবিজ এবং ঢাকা সিটি কর্পোরেশন। ওনারা বলেছেন নিরাপত্তাজনিত কারণে আমাদের অনুষ্ঠানটি 12 তারিখের পরিবর্তন করে পরবর্তী কোন একটি তারিখে করার জন্য। তো তাদের এই অনুরোধকে আমরা সম্মান জানিয়ে এই অনুষ্ঠানটি আপাতত স্থগিত করছি। পরবর্তীতে সবার শিডিউলটা মিলে একটা টাইম করে ফেলবো অতি সত্বর। নর্থ সাউথ ইউনিভার্সিটির আর্ট অ্যান্ড ফটোগ্রাফি প্রতিযোগিতা 2016 অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব এই প্রতিযোগিতার আয়োজন করে। দেশের ও দেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফটো প্রতিযোগিতায় স্থান পায়। প্রতিযোগিতায় অংশ নেওয়া শ্রেষ্ঠ ফটোগ্রাফারদের হাতে পুরস্কার তুলে দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম.এ. কাশেম। বাংলাদেশ সেনাবাহিনীর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের 2015-16 কোর্সের গ্র্যাজুয়েশন ডিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর সেনানিবাসে আর্মি স্টাফ কলেজের শেখ হাসিনা কমপ্লেক্সে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল। চলতি বছর বাংলাদেশ সেনাবাহিনীর 158 জন, বাংলাদেশ নৌবাহিনীর 23 জন এবং বাংলাদেশ বিমান বাহিনীর 20 জন কর্মকর্তা সহ বিশ্বের 23টি দেশের 67 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এ সময় দেশের সার্বভৌমত্ব ও সম্মান রক্ষা আর দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান পরিকল্পনা মন্ত্রী। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বন্ধু রাষ্ট্রের প্রতিরক্ষা উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। ভেঙে গেছে স্বপ্ন, তাই ইতিহাস গড়া হলো না ইয়াং টাইগারদের। বাংলাদেশকে হতাশ করে 2004 সালের পর স্বপ্নিল ফাইনালের মঞ্চে ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনালে স্বাগতিকদের তারা হারিয়েছে 3 উইকেটে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে 226 রান করে ইয়াং টাইগাররা। লক্ষ্য তাড়া করতে নেমে 8 বল হাতে রেখে 3 উইকেটের জয়ের উল্লাসে মাতে ক্যারিবীয়রা। শিরোপার লড়াইয়ে 14 ফেব্রুয়ারি ফাইনালে ভারতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার পোপের এমন সহজ ক্যাচ আর ব্যক্তিগত 15 রানে স্পিঙ্গারের এই ক্যাচটি যদি নিতে পারতেন বাংলাদেশের ফিল্ডাররা, তাহলে হয়তো ইতিহাসের পাতায় ভিন্ন গল্প লিখতে পারত মিরাজের দল। কিন্তু কি করার, ভাগ্য সহায় না থাকলে মিরপুরে কুয়াশার সুবিধাটা নিল না বাংলাদেশ। টস ভাগ্যে জয়ী হয়েও ব্যাটিংয়ে নামলে কুয়াশার সুবিধাটা পুরো আদায় করে নেয় ক্যারিবিয়ারাই। শুরুতে বেকায়দায় স্বাগতিকরা। দলীয় 10 রানে খেপে ওঠার আগেই পিনাক ঘোষ ফেরেন কোনো রান না করেই। দলীয় 27 রানে সাইফও বিদায়ের মিছিলে। স্পটলাইট তখন আসরের অন্যতম সফল নাজমুল হোসেন শান্তর দিকে, কিন্তু প্রত্যাশা মেটাতে পারেননি শান্ত। ফিরেছেন 11 রান করে। উইকেটে সেট হয়েও জয়রাজের এমন আউট কষ্ট দিয়েছে সমর্থকদের হৃদয়ে। 35 রানে তার ফেরার পর দারুণ খেলতে থাকা জাকির 24 রানে সাজঘরে ফিরলে 113 রানে 5 উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে বাংলাদেশ। স্নায়ুচাপ আর রোমাঞ্চকর এই ম্যাচে উইকেট আগলে তখনও ছিলেন দলের নয়নের মণি মেহেদী হাসান মিরাজ। মাটি কামড়ে বুক চিতিয়ে লড়েছেন। নিজের ব্যক্তিগত অর্জনে টুর্নামেন্টে হাঁকিয়েছেন তৃতীয় 50। সাইফুদ্দিনের সাথে মূল্যবান 85 রানে জুটি গড়ে 60 রানে মিরাজের আউটের পরপরই 38 রানে ইনিংস খেলে ফেরেন সাইফুদ্দিন। এরপর বালির বাঁধের মতো ভেঙে পড়ে যুবাদের ব্যাটিং লাইন আপ। তাই দলীয় স্কোর 250 নয়, থামে 226-এ। বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ 150 রান তাড়া করে কখনোই জেতেনি ক্যারিবিয়ারা। সেখানে 227 রান বড় লক্ষ্য হবারই কথা। কিন্তু পোপের সদর্প ব্যাটিং ভবিষ্যৎ বাণী দেয় তার জুনিয়র ক্রিস গেল হয়ে ওঠার। তার এই ঝড় থামান অধিনায়ক মিরাজ। ইমলাককে 14 রানে ফেরানোর পর 38 রান করা ভয়ানক পোপকে বাড়ি ফেরান ওই মিরাজ। এরপর হেটমার ও কার্টির 62 রানে জুটি ভাঙেন শাওন। কার্টি আউট হন 22 রান করে।
এরপর বাধার দেয়াল হয়ে ওঠা অধিনায়ক হেটমারকে 60 রানে প্যাভিলিয়নে পাঠান সাইফুদ্দিন। তারপর এক ওভারে গলি ও পলের উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তোলে বাংলার যুবারা, কিন্তু শেষ রক্ষা হয়নি। একবার জীবন পাওয়া ম্যাচ সেরা স্পিঙ্গারের 62 রানে স্বপ্ন ভাঙে বাংলাদেশের। অনেকের মতে কুয়াশার মাঝে ফ্লাড লাইটের কৃত্রিম আলোতে টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তের মাসুল দিতে হয়েছে বাংলাদেশের যুবাদের। আর এই সুযোগে 3 বছর পর বাংলাদেশকে হারানোর সাথে সাথে ঠিক এক যুগ পর যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে ক্যারিবীয়রা। তবে এত হতাশার মাঝেও প্রাপ্তির খবর হচ্ছে মিরাজ, পিনাক, শান্ত, শাওনদের মতো প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে পাওয়া। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল, যার কারণে শেষ পর্যন্ত অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সেমিফাইনাল হারতে হয়েছে বাংলাদেশকে। এমনটাই মত সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের। তবে এই তরুণরাই আগামীতে জাতীয় দলের হয়ে বাংলাদেশকে সাফল্য এনে দেবে বলেও বিশ্বাস এই বিসিবি পরিচালকের। আমাদের আসলে রানটা কম হয়েছে, ডেফিনেটলি বলতে হবে যে আমরা রেগুলার ইন্টারভেলে উইকেট প্লাস অবশ্যই যে আর্লি ব্রেক থ্রুটা আমরা রিকভার করতে পারিনি ওইভাবে। যেই কন্ডিশন ছিল আমরা হয়তো টসে জেতার পর আগে ফিল্ডিং করতে পারতাম। ওদের স্ট্রেংথ কিন্তু সিম বোলিং, সো আমরা মোটামুটি ওদেরকে একটা গিফটের মতো দিয়েছি। এটা আমাদের একটা গোল্ডেন অপরচুনিটি ছিল যেটা আমরা কাজে লাগাতে পারলাম না, বাট অনেকদিন যাবতই এই টিমটা একসঙ্গে খেলছে, ওরা কয়েকটা অকেশনে ভালো ক্রিকেটও খেলেছে। সো আমি হোপফুল যে ফিউচারে এরা আমাদের ন্যাশনাল টিমের জন্য সার্ভ করবে, তখন আমরা বেনিফিটেড হব। বড় স্বপ্ন থাকলেও সেমিফাইনাল থেকে ইয়াং টাইগাররা বিদায় নেয় আশাহত হয়েছেন সমর্থকরাও। তবে যুব বিশ্বকাপের মঞ্চে মিরাজ, শান্তদের লড়াকু পারফরমেন্সের প্রশংসার পাশাপাশি ভক্তদের প্রত্যাশা ভবিষ্যতে ক্রিকেটারদের হাত ধরেই আসবে সফলতা। এতটা কষ্ট পাইনি 2012 সালে এশিয়া কাপে হারার পরে, আজকে এরকম কষ্টটা লাগতেছে। মানে ভিতর থেকে অনুভব করতেছি যে আমাদের ক্রিকেট এই টিমটা নিয়ে আমাদের অনেক আশা ছিল। সকালবেলা কুয়াশাচ্ছন্ন ছিল মাঠ, তখন আমাদের আসলে টসটা জিতে আমরা ব্যাটিংটা না নিলেও পারতাম। অনেক ভালো খেলছে, তো ভবিষ্যতে আমরা এদের কাছে এটুকু আশা করব যে এরা দেশের জন্য কিছু একটা ভালো কিছু করে যাবে এবং দেশের নাম বাইরে আরো ছড়া দিয়ে যাবে আর কি। এদিকে সেমিফাইনালে হারার আক্ষেপ থাকলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো কিছু করে টুর্নামেন্ট শেষ করতে চায় বাংলাদেশ। পাশাপাশি সেমিফাইনালের চাপ না সামলানোকেও হারের অন্যতম কারণ হিসেবে দেখছেন মেহেদী হাসান। তো দর্শক থাকে, তারপরে একটা এক্সট্রা মানে প্রেশার থাকে যে সেমিফাইনাল ম্যাচ জিততে হবে বা এরকম কিছু। অবভিয়াসলি একটু মন তো খারাপ থাকবে, ম্যাচটা হেরে গেছি, বাট স্যাররা সবসময় আমাদের একটা কথা বলতেছে যে নো প্রবলেম, এটাই শেষ না, আরো সামনে যেতে হবে, আর সামনে আর একটা ম্যাচ আছে 3rd পজিশন। সো এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে আমরা যদি 3 নম্বর হতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ অনেক বড় একটা প্রাপ্তি, কারণ প্রায় 10টা কান্ট্রি টেস্ট প্লেইং কান্ট্রির ভিতরে যদি আমরা 3 নম্বরে থাকি তাহলে টপ 5 এর ভিতরে কিন্তু আমাদের ধরা হবে। এসএ গেমস ফুটবলের খবর, নেপালকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে গঞ্জালো সানচেজের দল। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এই গ্রুপের রানার্স আপ ভারত। সেমির টিকিট নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ অলিম্পিক ফুটবল দলের জন্য এটি ছিল মান বাঁচানোর লড়াইও। এজন্য গৌহাটির সাই স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে নেপালের উপর আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। তবে ম্যাচের 3 মিনিটে অনন্ত তামাংয়ের গোলে প্রথম লিড পায় নেপাল। এরপর সমতা ফেরাতে একের পর এক আক্রমণে যায় লাল সবুজের প্রতিনিধিরা। 40 মিনিটে আসে সাফল্য, জীবনের পাস আর রায়হানের দুর্দান্ত শটে সমতা ফেরায় বাংলাদেশ। এর মাত্র 5 মিনিট পরে সোহেল হেমন্তের বানিয়ে দেয়া বলকে কাজে লাগিয়ে দলকে 2-1 লিড উপহার দেন জীবন। ম্যাচের শেষ দিকে আর গোল না হওয়ায় 2-1 গোলের জয় নিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নান সহ 3 জনের ফাঁসির আদেশ হাইকোর্টে বহাল, 2 জনের যাবজ্জীবন। বিএনপি জামায়াতের নাশকতার সাহসিকতার সঙ্গে মোকাবেলা করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বললেন প্রধানমন্ত্রী। এই বাহিনীকে আরো আধুনিক করে গড়ে তোলার ঘোষণা।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা, 6 ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে নির্বাচন 22 মার্চ, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 22 ফেব্রুয়ারি। 4 বছরে উদ্ঘাটিত হয়নি সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা রহস্য, তদন্ত প্রতিবেদন জমার তারিখ পরিবর্তন আর সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদেই সীমাবদ্ধ কার্যক্রম। এবং ইতিহাস করা হলো না টাইগার যুবাদের, অনূর্ধ্ব 19 বিশ্বকাপে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে 3 উইকেটের হার। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তকে ভুল হিসেবে দেখছেন সাবেকরা। এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.news.tv। যে কোনো বাংলা লিংক ও রবি সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *স্পেস লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।